আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন। ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার স্মারকলিপি। পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা তাসনিম জারার। চট্টগ্রামের ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খানের বিএনপিতে যোগদান। ঝিনাইদহ ৪ থেকে নির্বাচন করবেন। ফের ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। শহীদ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের আমলে সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদন হবে। বিজেসির ৬ষ্ঠ সম্মেলনে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। ব্যক্তি পরিবর্তন নয়, বদলাতে হবে পদ্ধতি ব্যবস্থার। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১১ কোটি টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে ফিঙ্গার এবং আইরিশ বা চোখের মণির ছাপ দেন তিনি। ঢাকার ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও একই এলাকায় ভোটার হতে নিবন্ধন করেন। নির্বাচন কমিশন বলছে, এনআইডি কার্যক্রম সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফেরার ২ দিনের মাথায় ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তারেক রহমান ভোটার হওয়ার জন্য আসবেন বিএনপির পক্ষ থেকে আগেই ইসিকে অবহিত করা হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগারগাঁয়ের ইসি ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত ১০৪ নম্বর রুমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তারেক রহমানের স্বাক্ষর, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সব ঠিকঠাক থাকলে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতা কমিশন ভবন ত্যাগ করলে এনআইডি নিবন্ধন নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন তিনি। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পূর্ণ হবে, যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়া? আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। এর আগে শনিবার দুপুর 12:30টার দিকে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে কমিশনে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত কক্ষে গিয়ে ফিঙ্গার ও চোখের আইরিশ দেন জাইমা। অসুস্থ শাশুড়িকে দেখতে এসে গত 23 জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডাক্তার জুবাইদা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুপুর 1টার দিকে ইসি ভবন ত্যাগ করেন মা ও মেয়ে। নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পাশের সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান।
এছাড়াও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে আসেন তিনি। নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড় অতিক্রম করে গুলশানের বাসা থেকে সকাল 11:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির সমাধিতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নায়ক তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনের অগ্রসৈনিক হাদির অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দলের সিনিয়র নেতাদের নিয়ে হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামের বীর যোদ্ধা হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। তার আগমনে নির্বাচন নিয়ে জনগণের সব শঙ্কা দূর হয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে সকাল 10:30টার পর গুলশানের বাসা থেকে রওনা হয়ে 11:15টার দিকে শাহবাগে পৌঁছলে নেতাকর্মী আর উৎসুক জনতার অভিবাদনে সিক্ত হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাওয়ার পথে জনতার জোয়ারে শাহবাগ পেরুতেই আধ ঘন্টার বেশি সময় লাগে তার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে নীতিগত আপত্তি জানিয়েছেন এনসিপি 30 জন নেতা। শনিবার তাদের সই করা একটি স্মারকলিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে স্মারককারীরা জানান, জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটের আলোচনা এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে এবং তারা এ ধরনের জোটের বিরোধিতা করছেন। এদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না তিনি। একই সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়নের জন্য তার আসনের মানুষকে গণস্বাক্ষরের আহ্বান জানান। একই সাথে ফেসবুকের মাধ্যমে তোলা গণচাঁদার টাকা ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপিতে যোগ দেন। মির্জা ফখরুল জানান, রাশেদ খান ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় সামিল হতে তার বিএনপিতে যোগ দেয়া। সালাউদ্দিন আহমেদ বলেন, মেধা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে রাশেদ খানের মতো তরুণদের ব্যাপক সমর্থন নিয়ে দেশকে গড়ে তুলতে চান তারেক রহমান। এদিকে চট্টগ্রামে 3টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব
দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয় এবং সারা রাত তারা অবস্থান করে। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সরে গেলেও পরে আবারও অবস্থান নেয় শাহবাগে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীরা অবস্থান করছেন, সেখানে তারা কি বলছেন নেতাকর্মীরা? সীমা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ তারা অবস্থান করছেন এই শাহবাগে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখায়, এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ এখানে মিলিত হয়েছে এবং তারা বলছেন যে ওসমান হাদির যারা খুনি যারা রয়েছেন তাদেরকে আটক করতে হবে। শুধু তাই না, এর সাথে যারা জড়িত আছে, যারা পরিকল্পনাকারী আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে আটক করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই বিচার যতদিন না পর্যন্ত সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত এই যারা এখানে অবস্থান করছেন তারা এই শাহবাগে অবস্থান করবে, এমনটাই তারা জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে তারা কিন্তু বিভিন্ন কবিতা দিচ্ছে, বলছেন, গান গাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং সবকিছুর মাধ্যমে, গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে তারা বারবার একটা কথাই বলার চেষ্টা করছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই এক একজন হাদি, অর্থাৎ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই বিচারের কার্যক্রম থেকে সরানো যাবে না। অর্থাৎ কোনো লোভ, কোনো ভয়, কোনো কিছুই তাদেরকে এখান থেকে সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাদির বিচার হবে। আমরা এর আগে দেখেছি এখানকার ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ জাবের কথা বলেছেন, তিনি বলেছিলেন যে প্রয়োজনে যমুনা অর্থাৎ রাষ্ট্রপ্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবন পর্যন্ত তারা ঘেরাও করবে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আসতে পারে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল জুমার পর থেকে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছে। আজকে সকালে কিছু সময়ের জন্য একটু বিরতি দিয়েছিল। আপনি জানেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন এবং সেই সময়টুকু তারা এখানে বিরতি দিয়েছিলেন এবং তারপরে আবারও তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনাকে বলে রাখি, গতকালকে তীব্র শীত ছিল, আজকেও কিছুটা শীত রয়েছে, তারপরেও সবকিছু উপেক্ষা করেই তারা এখানে অবস্থান করছেন। তারা বলছেন শরীফ ওসমান হাদিকে এই বছর এই মাসেরই 12 তারিখে, অর্থাৎ প্রায় 15 দিন হয়ে গেছে তাকে গুলি করা হয়েছে। এখনো পর্যন্ত তার এই হত্যার সাথে জড়িত যে আসামিকে শনাক্ত করা হয়েছে তাকে এখনো ধরা হয়নি। এর সাথে পরিকল্পনাকারী রয়েছে, তাদেরকে আটক করা হয়নি। অর্থাৎ এখানে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত হাদির, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আটক করা না হবে এবং তাদের বিচারের মুখোমুখি না করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং যে কোনো মূল্যে তাদেরকে এখান থেকে সরানো যাবে না এবং তারা তাদের এই দাবি আদায় করেই ঘরে ফিরবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাহবাগ থেকে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভের এই ছিল আমার কাছে সবশেষ। সীমা, ধন্যবাদ তরিক আপনাকে। দর্শক, শাহবাগ থেকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত কর্মীদের অবস্থানের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিক। অন্তর্বর্তী সরকারের আমলে সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদন হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্মেলনে তিনি জানান, কেবল ব্যক্তি পরিবর্তনে কিছু বদলাবে না, বদলাতে হবে পদ্ধতি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জি এম তসলিম।
বার্ষিক সম্মেলনকে ঘিরে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ব্রডকাস্ট জার্নালিস্টদের মিলনমেলা। ভয়হীন স্বাধীন নীতি নির্ভর প্রতিপাদ্যে এবারের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্মেলন। অধিবেশনের শুরুতেই সম্প্রচার সাংবাদিকতার নীতিকথা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। মূল আলোচনায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। দল নিরপেক্ষতা, সরকারের নিরপেক্ষতা আর মতাদর্শগত নিরপেক্ষতা এক না। আপনি যে যা যা ঘটেছে সেটা যেভাবে ঘটেছে সেটা বর্ণনা দেওয়া তথ্য হিসেবে আমাদের দায়িত্ব। যে ইতিবাচক পরিবর্তনের জন্য গণমাধ্যমে সংস্কার কমিশন হয়েছিল তার সুফল মেলেনি বলেও মন্তব্য করেন বক্তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি, আলোর মুখ দেখেছে, এটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, এটা প্রকাশ করা হয়েছে। তবে একটা তবে আছে, সেই তবেটা হলো এই প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেটা তথ্য মন্ত্রণালয় থেকেই আটকে দেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য মুক্ত সাংবাদিকতার চর্চা প্রয়োজন উল্লেখ করে পেশাদারিত্বের সাথে সংবাদকর্মীদের আপোষ না করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত ছিল এই মিলন মেলা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে সংখ্যালঘুদের দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আয়োজিত সাংবাদিকতায় AI এর ব্যবহার শীর্ষক দুদিনব্যাপী কর্মশালায় তিনি জানান, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে ষড়যন্ত্র চলছে, যা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। সাংবাদিক এবং গণমাধ্যমকে আরও সতর্কতার সাথে AI প্রযুক্তি ব্যবহারের আহ্বানও জানান প্রেস সচিব। এর মাধ্যমে আপনি দুই তিনটা কোড এনে আপনি করতেছেন, মানে আপনাকে খুব কুইক করতেছে, কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিপ ফেক স্প্রেড করতেছেন। এটা সবচেয়ে ভয়াবহভাবে ইউজ হচ্ছে মাইনরিটিদের এগেইনস্টে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক্স, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, প্ল্যাটফর্মে AI এর টুলস ইউজ করে দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে, দুনিয়ার হেট ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে, তার নিকট কিছু আসে যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মেঘনা নদীর একপারে কিশোরগঞ্জের ভৈরব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে ওপারে যেতেই গাড়ির চাকা স্পর্শ করল আশুগঞ্জের মাটি। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের শরিক জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন এখানে। আলেম যেহেতু দাঁড়াইছে, আশিকের রাসূল, আমরা ওনাকেই চাই। জুটের থেকে যেহেতু নির্বাচন দিছে, যেহেতু দলতে দিছে না, যেহেতু যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জানান, তাদের আসনে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, তারা খেজুর গাছের পক্ষেই কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা মনে করি। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে জোটকে আসনটা ছেড়ে দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 5 বছরে এই 55 বছরের যে গ্যাপগুলি, অবহেলিত সংখ্যাটা বাদ দিয়ে এলাকার জনমানুষের
চাহিদা পূরণ হওয়ার সক্ষম হবে ইনশাআল্লাহ। আশুগঞ্জে মেঘনা নদীর তীরে ধানের বিশাল পাইকারি বাজার। হাওড়া অঞ্চলের এসব ধান 4 শতাধিক অটোমেটিক রাইস মিলে সিদ্ধ হয়ে 15 ঘন্টায় চালে রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বলা হয় আশুগঞ্জকে। এখানে 11টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি সার কারখানা, এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এত কিছু থাকার পরেও ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আশুগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম থেকে সালাম স্টিল ভোটের গাড়ির খবর জানাচ্ছেন সহকর্মী আবুল হাসনাত। শেষ মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামে 2টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে এবং একটি আসনে নতুন করে প্রার্থী দিয়েছে। চট্টগ্রাম 10 আসনে বিএনপি আগে প্রার্থী দিয়েছিল দলের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এই আসন থেকে আজকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে। আর চট্টগ্রাম 10 আসনে তার পরিবর্তে দেওয়া হয়েছে বিএনপির আরেক নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমানকে। অপরদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে প্রার্থী পরিবর্তন করে দেওয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে। এই আসনে আগে বিএনপি প্রার্থী দিয়েছিল দলের আরেক নেতা কাজী সালাউদ্দিন আহমদকে। আমরা জানতে পেরেছি বিএনপি চট্টগ্রামে আরও কয়েকটি আসনে তাদের প্রার্থী পরিবর্তন করতে পারে। এই ছিল চট্টগ্রাম থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সবশেষ খবর। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাসনাবাদ এলাকার উম্মাল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ 4 জন আহত হয়। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আসল ঘটনা উদ্ঘাটনে জেলা ডিবি, ক্রাইম সিন, সিআইডি সহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থা কাজ করছে। মাদ্রাসাটিতে 30 থেকে 35 শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ভাবে তল্লাশি করি। তল্লাশি করার এক পর্যায়ে আমরা ওখান থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করি, যার মধ্যে আছে ল্যাপটপে আছে, মনিটর আছে, বেশ কিছু রাসায়নিক মজুদ আছে। আমাদের মোটামুটি হেফাজতে 3 জন আছেন। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার 18 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখান থেকে তিনি জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি রাজধানীর উত্তরায়। উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, বিমানবন্দর, খিলক্ষেত, ভাটারার অংশবিশেষ, দক্ষিণ খান, উত্তর খান ও তুরাক থানা নিয়ে এই ঢাকা 18 সংসদীয় আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন SM জাহাঙ্গীর, আর জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন অধ্যক্ষ আশরাফুল হক। এর বাহিরেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেকে নির্বাচন করবেন বলে আমরা জানতে পেরেছি। আজকে সারাদিন ঘুরে ঘুরে এই ঢাকা 18 সংসদীয় আসনের ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, একই সাথে মাদক থেকে তরুণ সমাজকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়টিকে আগামীতে যারা সংসদ সদস্য এখানে নির্বাচিত হতে চাচ্ছেন তাদেরকে আগেই প্রতিশ্রুতি দিতে হবে যেন তারা নির্বাচিত হওয়ার পরে মাদক মুক্ত একটি বৃহত্তর উত্তরা গড়ে তুলতে পারেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে রাজধানীর উত্তরা থেকে আমার কাছে সবশেষ খবর। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসনের প্রার্থীরা। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই আসনের বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা, মাদক ও চাঁদাবাজি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীরা। তাদের অঙ্গীকার, ক্ষমতায় আসলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি গড়ে তোলা হবে আধুনিক ভালুকা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের প্রথম মডেল থানা ও অন্যতম বেসিক শিল্পনগরী ভালুকা। রাজধানী ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে ময়মনসিংহের অন্তর্গত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। ভোটাররা বলছেন এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, চাঁদাবাজি
ও মাদক এবারের নির্বাচনে সমীকরণ হিসেবে কাজ করবে। আগে মানে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছুই হইতো, এইগুলো থেকে অনেকটাই বিরত আলহামদুলিল্লাহ। ক্ষমতায় যে ফেরস্তায় আসো, এর তো কোনো সরকারি ভাতা নাই, সরকারি তো কোনো বেতন নাই, ওরা দল ক্ষমতা দিয়ে তো চলে খাবো। যারাই ক্ষমতা আসুক না কেন, এক নম্বর দুর্নীতি যেন জিরো টলারেন্সে যায়। পথে পথে দেখা মেলে প্রার্থীদের নির্বাচনী ব্যানার আর ফেস্টুন। ভোটযুদ্ধে জয়ী হতে চলছে উঠান বৈঠক ও প্রচারণা। নির্বাচনে জয়ী হলে আধুনিক ভালুকা গড়ার প্রত্যাশা বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের। রাজধানী ঢাকার পরে এই ভালুকাকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উপশহর হিসাবে আমরা এই ভালুকাকে প্রতিষ্ঠিত করতে চাই। আধুনিক শিল্প সমৃদ্ধ শিক্ষানগরী হিসাবে আলোকিত ভালুকা আমরা করতে চাই। সবার কাছেই যাচ্ছি এবং এই মেসেজটা পাচ্ছি যে আমরা 100% ইনশাল্লাহ আমরা জয় লাভ করতে পারবো। ভালুকার বেশিরভাগ ব্যবসায়ী তারা জানে যে জামাত ইসলামের যদি এমপি নির্বাচিত হয় তাহলে আমার চাঁদা দেওয়া লাগবে না। এই যে পরিবহন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে বলেন, এগুলো অব্যাহত আছে 54 বছরই। এলাকা ও জীবনমান উন্নয়নের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটার ও সাধারণ মানুষ। রাজধানীর খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ময়মনসিংহের ভালুকা উপজেলা। এই উপজেলাটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি থাকলেও এবারের ভোটযুদ্ধ হতে যাচ্ছে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীর মাঝে। এরই মধ্যে এই এলাকার ভোটাররা করছেন নানান সমীকরণ। তারা বলছেন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে যারাই ভূমিকা রাখবে তারাই এগিয়ে যাবে আগামীর ভোটযুদ্ধে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ময়মনসিংহ, ভালুকা। রাজধানী বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ সময় আয়োজকরা বলেন, পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলার জন্যই হিফজুল কুরআন প্রতিযোগিতার এই আয়োজন। মাওলানা মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মসজিদের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ উসমান, বারিধারা সোসাইটির সেক্রেটারি জেনারেল আব্দুল মতিন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফরিদপুরে চরাঞ্চলে ক্রমেই বাড়ছে সরিষার চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষার আবাদে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বাড়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গৃহযুদ্ধ ও গভীর মানবিক সংকটের মধ্যে আগামীকাল মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বহুল প্রতীক্ষিত মনে হলেও নির্বাচন ঘিরে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ অনিশ্চয়তায় বেশি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, দেশটির নাগরিকরা মনে করছেন সামরিক সরকার তাদের আস্থাভাজন দলগুলোকে নির্বাচনের জন্য প্রস্তুত করেছে। বিরোধী মতবাদের রাজনৈতিক দলের উপর বিধিনিষেধ ও ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন তারা। বরং এই নির্বাচনকে সামরিক জান্তার ক্ষমতা বৈধ করার চেষ্টা হিসেবে উল্লেখ করে ভোট বয়কটের কথা জানান অধিকাংশ মানুষ। যদিও জান্তা সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতির কথা নিশ্চিত করেছে। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে 2005 সালে 27 ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন আজ 21 বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে টিভি চ্যানেলটিকে স্বাগত জানিয়েছে এটিএন বাংলা। সন্ধ্যায় এটিএন বাংলার পক্ষ থেকে ফুল নিয়ে বৈশাখী টিভিতে যান সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা ও দর্শকদের ভালোবাসাতেই এই সাফল্য সম্ভব হয়েছে। এ সময় বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। রুদ্ধশ্বাস ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 1 উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ প্রথম জয় পেল সিলেট টাইটান্স।
ইনিংসের শেষ 3 ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল 24 রান। 18তম ওভার 5 রান দিয়ে হ্যাট্রিক সহ 3 উইকেট তুলে নেন মেহেদী হাসান রানা। তাতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। মাত্র 6 রান দিয়ে 19তম ওভার শেষ করেন মেহেদী হাসান। তাতে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় 13 রানে। 1 ছক্কা 4-এ সেই সমীকরণ মিলিয়েছে সিলেট। 9 উইকেটে 144 রান তুলে জয় পায় স্বাগতিকরা। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে 7 উইকেটে 143 রান সংগ্রহ করেন নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ 61 রানে অপরাজিত থাকেন অঙ্কন। সিলেটের পেসার খালিদ আহমেদ 23 রানে 4 উইকেট তুলে নেন। রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়ে জয় দিয়েই এবারের বিপিএল আসর শুরু করল ঢাকা ক্যাপিটালস। 133 রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলের 5 রানে সাইফ হাসানের উইকেট হারায় ঢাকা। তবে শুরুর বিপর্যয় সামাল দিয়ে 5 উইকেটে 134 রান তুলে 7 বল হাতে রেখে জয় পায় মোহাম্মদ মিঠুনের দল। ঢাকার পক্ষে সর্বোচ্চ 45 রান করেন আব্দুল্লাহ আল মামুন। নাসির হোসেন করেন 19 রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে 21 রান। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলে সাহিবজাদা ফারহানকে হারায় তারা। শেষ পর্যন্ত 8 উইকেটে 132 রানে থামে রাজশাহীর ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 37 রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ঢাকার হয়ে 3টি উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম। নাসির হোসেন পেয়েছেন 2 উইকেট। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন। ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। জামায়াতের সাথে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির 30 নেতার স্মারকলিপি। পদত্যাগ করে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোষণা তাসনিম জারার। চট্টগ্রামে 3টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খানের বিএনপিতে যোগদান। ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করবেন। ফের ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। শহীদ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের আমলে সম্প্রচার কমিশন অধ্যাদেশ অনুমোদন হবে। বিজেসির 6ষ্ঠ সম্মেলনে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। ব্যক্তি পরিবর্তন নয়, বদলাতে হবে পদ্ধতি ব্যবস্থার। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলল 11 কোটি টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।